তিনজন কিশোরী মেয়ে হঠাৎ করেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়, কিন্তু কেন? তারা কি কোনো ফাঁদে পড়েছিল, নাকি এর পেছনে রয়েছিল অন্য কোনো উদ্দেশ্য? এদিকে হাজার বছরের পুরনো এক ত্রান্তিকের অভিশাপ, যেটা বর্তমান সময়ে ফিরে আসে। অন্যদিকে আধুনিক সভ্যতার আড়ালে লুকিয়ে থাকে প্রাচীন এক রক্তের নেশা। এই সবগুলো ঘটনার মধ্যে একটার সাথে আরেকটার সম্পর্ক কি? শেষ পর্যন্ত এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেয়েছিল বর্তমান সভ্যতা, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সদ্য মুক্তি পাওয়া সুপারন্যাচারাল থ্রিলার এবং সাসপেন্স ভরা ওয়েব সিরিজ রক্তফলক। এই ওয়েব সিরিজের পুরো সিজন আজ এক্সপ্লেন করব। তো আশা করি ওয়েব সিরিজটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম এপিসোডের শুরুতেই 1000 বছর আগে সোমপুরে একটি বৌদ্ধ বিহারকে দেখানো হয়। সেই বিহারেরই প্রধান প্রিস্ট সেখানে বসে ধ্যান করছিল। তখনই তার শিষ্য বোধিভদ্রা সেখানে আসে, আর সে এসেছিল কয়েকজন গ্রামবাসীর সাথে। সেখানে তারা প্রধান প্রিস্টকে কমপ্লেন করে তারই শিষ্য বজ্রকেতু এবং আরও কয়েকজন মিলে গ্রামের 3জন কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়েছে। এটা শুনে সেই প্রিস্ট একটু অবাক হয়, আর এরপরেই সে তার শিষ্য বজ্রকেতুর কাছে আসে। দেখতে পায় সে ধ্যান করছিল। সে তাকে জিজ্ঞেস করে গ্রাম থেকে সে কি 3জন কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে এসেছে। বজ্রকেতু বলে হ্যাঁ। সেই প্রিস্ট তাকে জিজ্ঞেস করে তারা কোথায়। এরপরে বজ্রকেতু তাদের দেখিয়ে দেয় 3টা কাটা মাথা, অর্থাৎ বজ্রকেতু সেই 3টি মেয়েকে নরবলি দিয়েছিল তার প্রভুর সামনে। আসলে বজ্রকেতু এই প্রভু হীরকের প্রার্থনা করছিল এবং নরবলি দিয়ে সে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে চেয়েছিল, অমরত্ব লাভ করতে চেয়েছিল। তখনই দেখা যায় সেই প্রভু হীরক এবং দেবী মাতার 2টো মূর্তি সেখানে ছিল, আর যেগুলো আগুনের মতো জল জল করে জ্বলছিল। এইসব দেখার পরে সেই প্রিস্ট প্রচণ্ড রেগে যায়। ঘটনা চলে আসে বর্তমান সময়ে। শুভ অটোতে করে একটা জমি দেখার জন্য যাচ্ছিল। আসলে সেই জমিটা অনেক বড় হওয়া সত্ত্বেও খুব সস্তায় সেটা সে পেয়ে যাচ্ছে। সেখানকার লোকদের কথা মতো সেই জমিটা হন্টেড, অর্থাৎ সেখানে ভূতের বসবাস রয়েছে, কিন্তু শুভ এগুলো বিশ্বাস করে না। শুভ যে অটোতে যাচ্ছিল সেই অটোওয়ালাও একই কথা বলে যে মানুষ তো এগুলো বলবেই, আর সেখান দিয়ে যদি একটা হাইওয়ে চলে যায় তাহলে সেই জমির দাম এখনকার থেকে 10 গুণ বেড়ে যাবে। এমন একটা জমি গ্রামের মানুষের কুসংস্কারময় কথা শুনে ছেড়ে না দেওয়াই ভালো। কিন্তু দেখা যায় শুভ অটোওয়ালাকে তাড়াতাড়ি যেতে বলে, কারণ রাত হয়ে যাচ্ছে। যদিও শুভ ভূত প্রেতে বিশ্বাস করত না, কিন্তু তারপরও তার মনের ভিতরে একটু একটু ভয় কাজ করছিল। এরপরেই শুভর ভাবি উর্মিকে দেখানো হয়। উর্মির পায়ে একটু সমস্যা ছিল, আর এই জন্য তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, আর তাই সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে পারত না। উর্মি সেখানেই তার বাড়ির কাজের লোক আতসীর সাথে কথা বলছিল, আর তাকে বলে পেছনের বাগানের ঘাসগুলো পরিষ্কার করে দিতে। আসলে এখন মশা অনেক বেশি, আর মশার কারণে ডেঙ্গু হচ্ছে, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবার জন্য। তখনই আতসী বলে ঠিক আছে, সে সেটা করে দেবে, কিন্তু এরপরেই তার 4 দিনের ছুটি লাগবে, সে গ্রামে যাবে। উর্মি বলে বাড়িতে তো কাজ, পুজোও রয়েছে। আতসী বলে সমস্যা নেই, তার আত্মীয় লতা 4 দিন এই বাড়িতেই আসবে আর কাজ করে দিয়ে যাবে। আতসী এরপরে যখন বাগানে চলে যায় ঘাস পরিষ্কার করার জন্য, তখনই সে একটি গাছের গোড়ায় একটা মূর্তি দেখতে পায়, আর আমরা দেখতে পাই সেটা ছিল সেই প্রভু হীরকির মূর্তি। আতসী সেই হীরকির মূর্তিটা তার সাথে করেই নিয়ে আসে। বাড়ির ভেতরে এসে সে উর্মিকে বার কয়েক ডাকে, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না, আর এই জন্য আতসী সেই মূর্তিটাকে মন্দিরের ভেতরে রেখে দেয়। আসলে সে ভেবেছিল এটা কোনো প্রভুর মূর্তি। তখনই দেখা যায় সেই মূর্তিটা আবারও জ্বলে ওঠে, অর্থাৎ এর ভেতরে যে অলৌকিক শক্তি বা যাই কিছু ছিল না কেন, সেটা আবারও জীবিত হয়ে গেছে। এদিকে দেখা যায় শুভ যে অটোতে করে যাচ্ছিল সেটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। অটোওয়ালা বলে অটোটা আর নিয়ে যাওয়া যাবে না, আর সেই অটোওয়ালা শুভকে সেই জমিটা দেখিয়ে দেয় যে একটু সামনে হেঁটে গেলেই সেই জমিটা। শুভ না হয় জমিটা দেখে আসুক, ততক্ষণে সে অটোটা ঠিক করে ফেলছে। দেখা যায় শুভ সেখানে যেতে যেতে রাত হয়ে যায়, কিন্তু তারপরও সে সামনে এগিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করেই সে একটি মেয়ের গলার কণ্ঠস্বর শুনতে পায়, যে তাকে বলছিল এখান থেকে চলে যাও। অন্ধকার রাতে হঠাৎ করেই এমন একটা কণ্ঠস্বর শুনে শুভ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দৌড়াতে শুরু করে, আর ঠিক তখনই মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর হাত ওঠে, যে হাতটা শুভর পাকে আঁকড়ে ধরে ফেলে, আর শুভ সেখানেই পড়ে যায়। শুভ নিজেকে ছাড়ানোর জন্য এবং নিজে বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু সেই হাতটা তাকে টেনেই নিয়ে যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে ত্রান্তিক আগম্বগী সেখানে চলে আসে।
তখনই সে শুভকে ধরে সেখানে কিছু মন্ত্র পড়তে শুরু করে। আর এরপরেই সেখানে যে আত্মা ছিল সে সেটা চলে যায় আর শুভ বেঁচে যায়। এরপরেই সেই ত্রান্তিক আগমবাগিস শুভর ফোন থেকে পুলিশকে কল করে। পুলিশ সেখানে চলে আসে আর মাটি খুঁড়তেই সেখানে তারা একটি মেয়ের কঙ্কাল খুঁজে পায়। ত্রান্তিক আগমবাগিস পুলিশকে বলে আসলে এই মেয়েটিকে 4 বছর আগে এখানে নিয়ে এসে মেরে ফেলা হয়েছিল আর তার ডেড বডিটা এখানেই পুঁতে ফেলা হয়েছিল, যার ফলে তার আত্মাটা এখানেই ঘুরছিল আর মুক্তি চাইছিল। আগমবাগিস আসলে সেগুলো আগে থেকেই জানতে পেরে গিয়েছিল আর এই জন্যই পুলিশকে সেই মেয়েটির নাম, অ্যাড্রেস এবং কে কে তাকে খুন করেছে সেই সব কিছু পুলিশকে দিয়ে দেয় আর পুলিশকে বলে সেই খুনিকে ধরার জন্য। এইসব কিছু শোনার পরে পুলিশ নিজেরাও অবাক হয়ে যায়। এদিকে শুভকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। আসলে সেই আত্মা শুভর পায়ের যেখানে ধরেছিল সেটা অনেকটাই জখম হয়ে গিয়েছিল আর সেটার চিকিৎসা করার জন্যই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুভ পুলিশকে জিজ্ঞেস করে সেই আগমবাগিসটা আসলে কে। পুলিশ বলে সে একজন ত্রান্ত্রিক, কোথা থেকে এসেছে কেউ জানে না, কিন্তু এই গ্রামের মানুষের সুরক্ষার দায়িত্ব তার উপরেই রয়েছে। আসলে এই গ্রামের কোনো মানুষকেই সে কোনো ক্ষতি হতে দেয় না। তার আসল নাম কৃষ্ণা, কিন্তু এখানকার গ্রামবাসীরাই তাকে আগমবাগিস নামটা দিয়েছে। গ্রামবাসীদের মতে তার কাছে অনেক আধ্যাত্মিক শক্তি রয়েছে আর তার বয়স 400 বছরেরও বেশি, কিন্তু সে কোথা থেকে এসেছে সেটা কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। এছাড়া গ্রামবাসীদের মতে এই কৃষ্ণা খুবই রহস্যময় একজন লোক। এছাড়া সে কি সত্যিই একজন মানুষ নাকি আত্মা সেটাও কেউ জানে না। এদিকে দেখা যায় উর্মি তার স্বামীর সাথে বসেই কথা বলছিল। উর্মির স্বামী বলে সে তাদের মেয়ে তিতলিকে কলকাতায় পাঠাবে পড়াশোনার জন্য, কিন্তু এতে উর্মি একেবারেই মানা করে দেয়, কারণ উর্মি ঠিকঠাকভাবে পড়াশোনা করে না আর এই জন্য তাকে পড়াশোনা করানোর জন্য এত দূর না পাঠানোই ভালো। এছাড়া উর্মি আরও বলে তিতলির পরীক্ষা মাত্রই শেষ হয়েছে, আগে সে যেন দেখে যে তিতলি কত মার্কস পায়। সে যদি ভালো রেজাল্ট করে তাহলে পরে সেটা ভেবে দেখবে। এছাড়া তিতলি ইদানিং স্মার্টফোন অনেক বেশি ব্যবহার করছে। এরপরেই তিতলিকে দেখানো হয় যে তখনও স্মার্টফোন নিয়েই ঘাটাঘাটি করছিল। আসলে তিতলি তার বয়ফ্রেন্ড স্যামের সাথে মেসেজ করছিল আর এই স্যামের সাথে তার অনলাইনেই পরিচয় হয়েছে আর এরপরেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। যদিও এখন পর্যন্ত তিতলি আর স্যামের কখনো দেখা হয়নি আর এই জন্য তারা সারাক্ষণ মোবাইলেই কথা বলে আর এই জন্যই তিতলি মোবাইলটা তার কখনোই কাছে ছাড়া করে না। এদিকে কৃষ্ণা ধ্যান করছিল আর তখনই সে দেখতে পায় শুভর পুরো পরিবারকে কেউ নির্মমভাবে খুন করে ফেলে আর সেখানে তিতলির মাথাটা কেউ ভয়ঙ্করভাবে কেটে ফেলেছিল। আর তখনই কৃষ্ণা দেখতে পায় তারই সামনে প্রধান প্রিস্ট দীপঙ্করের আত্মা বসেছিল। সেই প্রিস্ট দীপঙ্কর কৃষ্ণাকে বলে সময় চলে এসেছে, 1000 বছরের পুরনো সেই অভিশাপটাকে তোমাকেই ভাঙতে হবে। কৃষ্ণাও তার গুরুর আজ্ঞা শুনে তৈরি হয়ে যায় 1000 বছর পুরনো অভিশাপ মুক্ত করার জন্য। এইদিকে শুভ যখন বাড়ি ফিরে তার ভাবি উর্মিতাকে বলে তার এত লেট হলো কেন, তার তো গতকালকেই ফেরার কথা ছিল, এছাড়া পায়ে সে আঘাত পেল কি করে, এছাড়া সেই জমিটারই বা কি হলো। শুভ বলে তাকে পরে সে সবকিছু খুলে বলবে। আর তখনই উর্মি শুভকে বলে তার স্ত্রী রিমা বাইরে গেছে। এরপরে শুভ রিমাকে কল করে। রিমা আসলে শপিং করতে গিয়েছিল। শুভ রিমাকে কল করতেই রিমা বলে সেই অটো বা ক্যাব কিছুই পাচ্ছে না আর এই জন্য সে হেঁটেই আসছে, এছাড়া বাড়ির সে কাছেই চলে এসেছে। এরপরেই রিমা যখন ফোনটা কেটে দেয় ঠিক তখনই দেখা যায় একটি মেয়ের আত্মা রিমার পিছু করছিল। কিছুক্ষণ পরেই শুভর বাড়ির দরজা নক হয়। শুভ দরজা খুলতেই দেখা যায় সেখানে সেই ত্রান্ত্রিক কৃষ্ণা এসেছে। সে কৃষ্ণাকে দেখে একটু অবাক হয়। কৃষ্ণা তাকে বলে তার পরিবারের উপরে বিপদের ছায়া আছে। সিন এখানেই কাট হয়ে যায় আর এরপরেই 20 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে একটা ঘরের ভেতরে মায়েরানী মাছ কাটছিল। অন্যদিকে তার 8 থেকে 10 বছর ছেলে টেনিয়া বসে পড়াশোনা করছিল। মায়ারানীর হাজবেন্ড অনেক আগেই মারা গিয়েছে। মায়া তার ছেলেকে নিয়ে এখানেই থাকতো, কিন্তু দেখা যায় টেনিয়া অনেক রেগে ছিল, কারণ বাইরে একটা কুকুর অনেক বেশি ঘেউ ঘেউ করছিল। মায়া বলে এত রাগ আর কি আছে, ওটা তো সাধারণ একটা কুকুর, ঘেউ ঘেউ তো করবেই। এরপরে মায়া তার ছেলেকে বলে কাটা মাছগুলোর উপরে নজর রাখার জন্য সে একটু বাইরে যাচ্ছে। একটু পরেই যখন মায়া ফিরে আসে সে দেখতে পায় টেনিয়া সেখানে নেই, এছাড়া মাছ কাটার সেই দাটাও সেখানে নেই। মায়া যখন টেনিয়াকে খুঁজতে শুরু করে সে তখনই দেখতে পায় টেনিয়া আসলে সেই দাটা নিয়ে বাইরে এসেছিল আর সেই কুকুরটাকে দাটা দিয়েই মেরে ফেলেছে। এদিকে টেনিয়া তার মাকে বলছিল সেই কুকুরটা আর কখনো ঘেউ ঘেউ করবে না। এটা শুনে মায়ের ভয়টা আরও বেড়ে যায়। অর্থাৎ ছোটবেলা থেকেই এই টেনিয়া একটু সাইকো টাইপের ছেলে ছিল। যাই হোক, ঘটনা আবারও বর্তমানে চলে আসে।
যেখানে শুভর বড় ভাই কৃষ্ণাকে সেটা জানতে চায়। শুভ সবকিছু খুলে বলে। কৃষ্ণা বলে তার পুরো পরিবার বিপদে রয়েছে, তার পরিবারের সব মেম্বারের কি বাসায় রয়েছে। শুভ তখন বলে তার স্ত্রী শপিংয়ে গেছে, এখনই চলে আসবে। তখনই সেখানে তিতলি চলে আসে। কৃষ্ণা যখনই তিতলিকে দেখতে পায় সে তার উপরে অদ্ভুত এক ছায়া দেখতে পায় আর ভাবতে থাকে যে করেই হোক এই মেয়েটিকে তাকে বাঁচাতেই হবে। সে যদি কিছু না করে তাহলে এই মেয়েটির প্রাণ চলে যাবে। এদিকে রিমাকে দেখা যায় সেই আত্মাটা রিমাকে প্রচণ্ড ভয় দেখাচ্ছিল। রিমাও ভয়ে কাঁপছিল। ঠিক সময় মতো সেখানে কৃষ্ণা আর শুভ চলে আসে আর রিমাকে বাঁচিয়ে নেয়। কৃষ্ণা ওই জায়গাতে পবিত্র মাটি ফেলে আর সে দেখতে পায় সেখানে ভয়ঙ্কর এক আত্মার বসবাস ছিল। কিন্তু কৃষ্ণার মনে একটাই খটকা পাচ্ছিল যে এত ভয়ঙ্কর আত্মা যদি চাইতো রিমাকে এক মিনিটেই শেষ করে দিতে পারত, কিন্তু সেটা না করে সে রিমাকে শুধুমাত্র ভয় কেন দেখালো। এদিকে কলকাতার রাস্তায় একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মাধুরী আসলে সেখানে ক্যাবের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ক্যাব বা সিএনজি কোনোটাই দাঁড়াচ্ছিল না। এরপরে একটা গাড়ি মাধুরীর সামনে এসে দাঁড়ায়। ছেলেটা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। মাধুরী বলে সে ক্যাবের জন্য অপেক্ষা করছে। এরপরে ছেলেটা অনেক রিকোয়েস্ট করে তার গাড়িতে ওঠার জন্য, সে মাধুরীকে ড্রপ করে দেবে। মাধুরী অবশেষে উঠতে বাধ্যই হয় এক প্রকার। এদিকে শুভর পরিবারের সব লোক সেখানেই ছিল। শুভর বড় ভাই ফিজিক্সের একজন প্রফেসর ছিল। সে আসলে কৃষ্ণার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ সে ভূতপ্রেতে বিশ্বাসই করে না। এদিকে রিমার ঘটনা শোনার পরে শুভর বড় ভাই বলে রিমার হয়তোবা হ্যালুসিনেশন হয়েছে, আর এই জন্যই। এছাড়া কৃষ্ণাকে সে ফ্রড বলতে শুরু করে। সে বলে কৃষ্ণার মতো এমন অনেক ফ্রডকে সে আগেই দেখেছে। এইসব কথা বলে তাদের ভয় দেখাবে আর এরপরেই বলবে বাড়িতে পুজো করতে হবে, এত টাকা লাগবে। এইসব কিছু তার জানা আছে। কৃষ্ণা তখন কিছুই বলে না। এরপরে সে শুভকে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেয় আর বলে এখন সে চলে যাচ্ছে। যদি কখনো প্রয়োজন পড়ে তাকে, যদি মনে হয় যে কৃষ্ণার তাদের দরকার, তাহলে যেন একটু দেরি না করে তাকে কল করে। এছাড়া শুভ নিজের ভাইয়ের কথার জন্য মাপ চায়, কিন্তু কৃষ্ণা বলে মানুষের এই অপমান এটা গায়ে নেওয়া সে অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে। কৃষ্ণা এরপরেই সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় রাতের বেলা স্যামি তিতলির টেক্সটে রিপ্লাই দিচ্ছিল না, আর তখনই দেখা যায় মাধুরীকে লিফট যে ছেলেটি দিয়েছিল সেই আসলে স্যামি। এদিকে দেখা যায় রাতের বেলা অঙ্কিতা ওয়াশরুমে যায়, আর ঠিক তখনই সে সেখানে একটা ভূত দেখতে পায়। চমকে যায়, চিৎকার করে বাইরে চলে আসে। বাকি দুই বোন অঙ্কিতাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কিন্তু সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কিছু বলতেই পারছিল না। এদিকে মাধুরী দেখতে পায় অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, এই জন্য সে ভয় পেয়ে যায় আর বারবার বলতে থাকে গাড়ি থামাতে। একটা সময় যখনই সে পুলিশকে কল করতে যাবে, স্যামি তাকে মাথায় আঘাত করে সেখানেই অজ্ঞান করে দেয়। আর এরপরেই স্যামি তিতলির টেক্সটের রিপ্লাই দেয়। অন্যদিকে দেখা যায় কৃষ্ণা তার ভিশনে দেখছিল 1000 বছর আগে বজ্রকেতু এবং তার আরও দুই সঙ্গী সেই গ্রামের 3জন মেয়েকে কিভাবে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এইদিকে বর্তমান সময়ে দেখা যায় স্যামি তিতলির সাথে ফোনে কথা বলছিল আর তাকে ভালোবাসার কথা বলে তার কাছ থেকে নুট পিক চাইছিল, কিন্তু একেবারেই দিতে রাজি হয় না তিতলি। আর ঠিক ওই সময়টাতে তার মা অর্থাৎ উর্মি সেই ঘরে চলে আসে, আর উর্মি দেখতে পায় তিতলি ফিসফিস করে কারোর সাথে কথা বলছে। এদিকে তিতলি তার মাকে দেখে সাথে সাথে ফোনটা কেটে লুকিয়ে ফেলে। উর্মি বলে তুমি কার সাথে কথা বলছিলে আর আমাকে দেখে ফোনটা কেটে দিলে কেন? তোমার বাবা তোমাকে পড়াশোনার জন্য কলকাতা পাঠাতে চাইছে, আর তুমি এখানে বসে বসে সারাদিন মোবাইলে গুজগুজ ফিসফুস করছো। তোমার পড়াশোনা কিচ্ছু হবে না, আর তোমাকে কলকাতাও যেতে হবে না। এতে তিতলি অনেক বেশি রেগে যায়, কারণ তাকে কলকাতা যেতেই হবে স্যামির সাথে দেখা করতে। এরপরে উর্মি যখন তিতলির ফোনটা চেক করার জন্য চায়, ঠিক তখনই তিতলি সেখান থেকে রেগে চলে আসে আর ওয়াশরুমে চলে আসে। ওয়াশরুমে এসে তিতলি কাঁদতে শুরু করে। এরপরেই সে কিছু একটা ভাবে, আর তারপরেই আয়নার সামনে দাঁড়িয়ে তার কাপড় খুলে সে একটা নোটপিক তোলে, আর সেটা সে স্যামিকে পাঠিয়ে দেয়। কারণ ওই সময়টাতে তিতলির কাছে মনে হচ্ছিল শুধুমাত্র স্যামি তাকে ভালোবাসে, তার বাবা মা তার শত্রু। আসলে টিনেজ বয়সে এমনটা অনেকের সাথেই হয়, আর সেই ভুলটাই করে বসে তিতলি। এদিকে স্যামিকে দেখা যায় সে তখন দাঁড়িয়েছিল একটি মাংসের দোকানের সামনে। সে যখন দেখতে পায় সেখানে মাংস কাটা হচ্ছে, সেই দৃশ্যটা দেখার পরে হঠাৎ করেই স্যামির আগের কোনো একটা ভিশন তার চোখের সামনে ভাসতে থাকে, কিন্তু সেটা ঠিক বুঝতে পারছিল না। আর ঠিক তখনই তার হাতে চুলকোতে শুরু করে, আর সে দেখতে পায় তার হাতে একটা তীরের সিম্বল হয়ে গেছে। এটা দেখে স্যামি অবাক হয়।
এরপরেই স্যামি দেখা যায় তাদের আড্ডাখানায় চলে আসে, যেখানে তার আরও 2জন পার্টনার ছিল। আসলে এই 3জন মিলেই স্যামির একটা টিম। তারা মেয়েদের কিডন্যাপ করে আর টাকার পরিবর্তে তাদের বিক্রি করে দেয়, আর মেয়েদের তারা বোনাস হিসেবে ডাকে। এমনকি স্যামি এবং তার বাকি 2 বন্ধু মেয়েদের কিডন্যাপ করে নিয়ে আসার পরে তাদের শারীরিকভাবে নির্যাতনও করে। তখনই দেখা যায় স্যামিকে তিতলি তার সেই নুট পিকটা পাঠিয়ে দেয়। সেই পিকটা দেখার পরে স্যামির মাথা নষ্ট হয়ে যায়। এদিকে স্যামির বাকি 2 বন্ধু মাধুরীকে তারা তাদের পুজোর বোনাস ভাবছিল, কারণ তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করার প্ল্যান করছিল। আর তখনই স্যামি তিতলির ফটো দেখে তাদের বলে, আরও একটা বোনাস পেয়ে যাবে, ভেবে নিয়েও পুজোর মধ্যে ডাবল বোনাস পাবে। অর্থাৎ স্যামি আর সবার মতো তিতলিকেও কিডন্যাপ করে বিক্রি করে দেবে। এদিকে দেখা যায় একটা বস্তির ভেতরে একজন মহিলা গোসল করতে যায়। ঠিক তখনই সেই গোসলখানার ভেতরেই লুকিয়েছিল একটি ছেলে, যে বাইরে থেকে মহিলার গোসল করার ভিডিও করছিল। কিন্তু একটা সময় সেই মহিলা দেখে ফেলে আর চিৎকার করে ওঠে। তখনই সেই ছেলেটি পালিয়ে যেতে শুরু করে। সেই মহিলার হাজবেন্ড এবং আরও কয়েকজন লোক ছেলেটিকে ধাওয়া করে। একটা সময় ধরেও ফেলে, তাকে মারতে শুরু করে আর বলে মোবাইল থেকে ভিডিও ডিলিট করার জন্য। ঠিক তখনই ছেলেটি সুযোগ বুঝে আবারও সেখান থেকে পালিয়ে যায়। এরপরেই দেখা যায় সেই ছেলেটি আসলে মেয়েদের নগ্ন ভিডিও সেল করত আর সেগুলো দিয়ে টাকা ইনকাম করত। আর তখনই দেখা যায় এটা ছিল সেই টেনিয়া, যে একটা কুকুরকে নির্মমভাবে মেরে ফেলেছিল। অর্থাৎ ছোটবেলাতেই টেনিয়া যেমন সাইকো ছিল, বড় হওয়ার পরেও সে তেমনই সাইকোই রয়ে গেছে। এদিকে দেখা যায় নতুন কাজের লোক লতা এসেছিল। এজন্য উর্মি তাকে বলে ওপরে যেয়ে পুজো করতে, কারণ সে তার পায়ের জন্য ওপরে যেতে পারে না। এরপরেই লতা 3য় তলায় যেয়ে পুজোর রুমে পুজো করতে শুরু করে। আর সেখানে সব দেবীদেবীর মূর্তির সাথে সেই হিরোকির মূর্তিটারও পুজো লতা করতে শুরু করে। আর একটা পুজোর ফুলও হিরোকির মূর্তির পায়ে দিয়ে দেয়। আর তখনই সেই হিরোকির মূর্তির পাওয়ার দেখাতে শুরু করে। দেখা যায় সেই বাড়ির লাইটটা ফ্লিক করছিল, অর্থাৎ বাড়ির ভেতরে অভিশাপ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এই লাইট ফ্লিকের বিষয়টা উর্মি দেখে না, কারণ সে তখন ঘুমিয়েছিল। কিন্তু হঠাৎ করেই কান্নার শব্দে তার ঘুম ভেঙে যায়, কারণ ফার্স্ট ফ্লোর থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। উর্মি সেই দিকেই যেতে শুরু করে। সেখানে গেলে উর্মি দেখতে পায় তিতলি কোনো এক কোণে দাঁড়িয়ে কান্না করছে। তিতলি তাকে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে? আমি বকা দিয়েছি তাই কান্নাকাটি করছো? সে ধীরে ধীরে তিতলির দিকে এগিয়ে যায়। যখনই তিতলির গায়ে হাত রাখে আর এরপরেই তিতলি তার দিকে তাকায়, তখনই উর্মি হতবাক হয়ে যায়, প্রচণ্ড ভয় পায়, কারণ সেটা তিতলি ছিল না, অন্য কোনো মেয়ের ভয়ানক আত্মা ছিল। উর্মি সেখান থেকে আসতে গিয়ে পড়ে যায় আর তার পায়ে আবারও প্রচণ্ড ব্যথা পায়। এরপরেই উর্মি অজ্ঞান হয়ে যায়। উর্মির যখন জ্ঞান ফেরে তখন সেখানে রিমি আর শুভ ছিল। তারা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। উর্মি সবকিছু খুলে বলে। এরপরেই উর্মি শুভকে বলে তাড়াতাড়ি কৃষ্ণাজিকে ডাকার জন্য। তান্ত্রিক কৃষ্ণাকে ডাকার পরেই দেখা যায় সে সেখানে চলে আসে। সেখানে আবারও উর্মির স্বামী তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু উর্মি এবার তাকে একেবারে চুপ করিয়ে দেয়, কারণ সে আর কোনো কিছুকেই ভরসা করতে পারছিল না। উর্মি কৃষ্ণাকে জিজ্ঞেস করে তাদের বাড়িতে এত ভৌতিক ঘটনা কেন ঘটছে, কি হয়েছে। তখন কৃষ্ণা বলে আসলে 3টি মেয়ের আত্মা তাদের বাড়ির ওপরে প্রভাব ফেলেছে, ছায়া পড়েছে তাদের। উর্মি কৃষ্ণাকে বলে তার যত সময় লাগুক, যতদিন লাগুক, এই বাড়িতে যা হচ্ছে সেই সবকিছু যে করেই হোক বন্ধ করতে হবে। আসলে 1000 বছরের পুরনো অভিশাপ তাদের বাড়িতে এসে গেছে। তখন উর্মির হাজবেন্ড বলে কেন আসলো, আমরা তো কোনো পাপ করিনি, আমরা কোনো কিছুই করিনি। তখন কৃষ্ণা বলে অভিশাপকে কখনো নিমন্ত্রণ করে আনতে হয় না, সেটা একা একাই চলে আসে। আপনারা কি সাম্প্রতিক সময়ে আপনাদের বাড়িতে নতুন কোনো জিনিসপত্র এনেছিলেন যেটা আর্টের সাথে সম্পর্কিত? তারা বলে না, এই ধরনের জিনিস তারা আনেনি, কারণ হিরোকির সেই মূর্তিটা তো সেই কাজের মহিলা এনেছিল, আর যে এখন ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছে। এইদিকে কৃষ্ণা যখন সেই 3 বোনকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করে, তখন অঙ্কিতা বলে ওয়াশরুমে সেই ভূত দেখার কথাটা। এরপরেই কৃষ্ণা ঠিক করে এই বাড়িতেই এখন থেকে সে থাকতে শুরু করবে, যতদিন না পর্যন্ত এই অভিশাপটাকে সে এখান থেকে তাড়াতে পারছে। এদিকে রাতের বেলা দেখা যায় তিতলি লুকিয়ে ছাদে চলে আসে আর স্যামির সাথে সে কথা বলছিল। স্যামি দেখা যায় তাকে বলছিল বাড়ি থেকে ছেড়ে তার কাছে কলকাতায় চলে আসতে। স্যামি তাকে উস্কাচ্ছিল যে সে তাকে বিয়ে করবে, সে যেন বাড়ি ছেড়ে চলে আসে, কারণ বাড়িতে জেনে গেলে তাদের এই বিয়েটা কখনোই মানবে না।
তিতলি কিছু বলতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে কৃষ্ণা তাকে ডাকে আর বলে রাতের বেলা একা একা ছাদে আসতে তার ভয় করল না, এমনিতেই বাড়িতে ভৌতিক ঘটনা ঘটছে। তিতলি তখন ফোন কেটে বলতে শুরু করে আসলে সে ভূতে বিশ্বাস করে না, সে সাইকোলজির স্টুডেন্ট আর সামনেও সেটা নিয়েই পড়াশোনা করতে চায়। তার মতে এসব ভূত বলে কিছু হয় না, তন্ত্রমন্ত্র বলতেও কিছু হয় না, যা হয় সবকিছু মস্তিষ্কের খেলা। কৃষ্ণা এইসব শোনার পরে বলে সবথেকে বড় মন্ত্রটাই হচ্ছে ভালোবাসা। আসলে কৃষ্ণা এই কথা দিয়ে ইনডিরেক্টলি স্যামির কথা বোঝাচ্ছিল। সে তাকে বোঝাতে চাইছিল সত্যিকারের ভালোবাসা আর মিথ্যে ভালোবাসার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু তিতলি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এরপরেই কৃষ্ণা তার হাত থেকে কিছু ধুলো সেখানেই ফেলে, আর দেখা যায় সেই ধুলোগুলো তিতলি যে দিক দিয়ে গেছে সেই দিকে যেতে শুরু করে। কৃষ্ণা তিতলিকে ভালোবাসার ওই কথাটা বলেছিল তাকে সাবধান করার জন্য, কিন্তু তিতলি সেটা বুঝতে না পেরে উল্টো সেই কথাটাই আরও ইন্সপায়ার হয়ে যায় আর তাড়াতাড়ি ব্যাগ গোছাতে শুরু করে। কিন্তু তিতলির ছোট দুই বোনও জেগে যায় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তিতলি তখন সবকিছু খুলে বলে যে সে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। স্যামি ভালো জব করে আর সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে অনাথাশ্রমে বড় হয়েছে আর বয়সে তার থেকে একটু বড়। এই কারণে কখনোই তিতলির বাবা মা তাদের বিয়েটা মেনে নেবে না। এই জন্য স্যামি বলেছে তারা পালিয়ে বিয়ে করবে, আর বিয়ে করার কয়েকদিন পরেই তারা আবারও বাসায় ফিরে আসবে। তখন তিতলির বাবা মা বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। কিন্তু তিতলির দুই বোন বলে হয় তাদেরকেও তিতলির সাথে নিয়ে যেতে, নয়তোবা তারা চিৎকার করে বাড়ির লোকদের জাগিয়ে দেবে। তিতলি বিপদে পড়ে যায়, যার ফলে বাধ্য হয়ে সে রাজি হয়ে যায়। এদিকে সকালবেলাতে রিমা তিতলিদের ঘরে আসে, কিন্তু তাদের কাউকে সে দেখতে পায় না। এতে অনেকটাই ভয় পেয়ে যায়। এদিকে লতা পুজোর রুমে পুজো করছিল। যখনই হিরকের মূর্তিতে সে ফুল দেয়, ঠিক তখনই তার একটা প্রভাব পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে, আর সেই প্রভাবটাই টের পায় কৃষ্ণা। এরপরে কৃষ্ণা যখন নিচে নেমে আসে তখন সে পুজোর ঘণ্টা শোনে আর জিজ্ঞেস করে পুজোর ঘর কোনটা। কৃষ্ণা সেই পুজোর ঘরে চলে যায় আর হিরকির মূর্তিটা দেখার পরে বলে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি সেই মূর্তিটা নিয়ে নিচে নেমে আসে, অর্থাৎ অনেক বড় বিপদ এই বাড়িতে চলে এসেছে। এদিকে রিমার উর্মিকে বলে তিনজনের একজনও ঘরে নেই, এতে তারা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। উর্মি এরপরেই তিতলির ফোনে ফোন করে, কিন্তু ফোনটাই বন্ধ ছিল। তাদের চিন্তাটা আরও বেড়ে যায়। এরপরেই মায়াকে দেখানো হয়। আর একটা কথা বলে রাখা ভালো, আমরা ছোটবেলায় যে টেনিয়াকে দেখেছি, যে ছোটবেলা থেকেই সাইকো ছিল, এরপরে মাঝবয়সে এসে সে মেয়েদের নগ্ন ভিডিও গোপনে রেকর্ড করে বিক্রি করত, সেই টেনিয়ায় হচ্ছে বড় হয়ে স্যামিতে রূপান্তর হয়েছে, যে মেয়েদের এখন কিডন্যাপ করে বিক্রি করে দেয়। দেখা যায় পাড়ার মহিলারা মায়াকে কথা শোনাতে থাকে তার ছেলে টেনিয়া কোথায়, সে তো একটা কুলাঙ্গার, একটা মেয়ের সাথে একসাথে ধরা খেয়েছে, এরপরে থেকে জেলেও পাঠানো হয়েছে। মায়া বলে অনেক আগেই আমি ওকে ভুলে গেছি, আমার জন্য মারা গেছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরপরেই মায়া ঘরে আসে আর একটা বাক্স খোলে। দেখা যায় সেই বাক্সটা খালি ছিল। আসলে এই বাক্সটা মায়াকে তার শাশুড়ি ৩০ বছর আগে দিয়েছিল। সেই বাক্সর ভেতরে আসলে একটা ফলক ছিল। মায়ের শাশুড়ির কথা অনুযায়ী সেই ফলকটা অভিশপ্ত। এই ফলকটা তাদের বংশের একটা অংশ। মায়ের শাশুড়ি তাকে বলেছিল তাদের বংশে শুধুমাত্র মায়ের হাজবেন্ড এবং তার শাশুড়ি জীবিত আছে, বাকি সবাই একে একে মারা গেছে। মায়াকে তার শাশুড়ি সাবধান করেছিল যে কখনো যেন এই ফলকটা হারিয়ে না যায়। যদি কখনো সে দেখতে পায় এই বাক্সের ভেতরে এই ফলকটা আর নেই, তখন সে মনে করবে হাওলাদার পরিবারের বংশ নির্বংশ হয়ে যাবে, একে একে সবাই মারা যাবে। বর্তমান সময়ে মায়া যখন সেই ফলকটা বাক্সের ভেতরে আর দেখতে পায় না, তখন সে বুঝতে পারে তাদের বংশের আর কেউ বেঁচে থাকবে না। এটা দেখে মায়া হতাশ হয়ে পড়ে আর একটা সময় নিজেই নিজের হাত কেটে ফেলে। ঘটনা বর্তমান সময়ে চলে আসে। বাড়িতে জানাজানি হয়ে গেছে তিতলি তার বাকি দুই বোন, কেউ বাড়িতে নেই, তারা কোথায় গেল। শুভ বলতে থাকে হয়তোবা সকালে তারা হাঁটতে গিয়েছে। তখন উর্মি বলে তিতলি তাকে না বলে বাড়ির বাইরে কোথাও যায় না, এমনকি তার ফোনটাও বন্ধ। এদিকে কৃষ্ণা বলে তার অনেক দেরি হয়ে গেছে, বিপদেই বাড়িতেই ছিল, কিন্তু সে বুঝতে পারেনি। আর তখন সেই ফলকটা দেখায় আর বলে এটাই সেই অভিশাপ, এটাই অভিশাপটাকে বাড়িতে বয়ে নিয়ে এসেছে, এটাই বাড়িতে কে এনেছে। সেটা দেখার পরে সবাই অবাক হয়ে যায় আর বলে এটা তো তারা কেউ আনেনি। কৃষ্ণা বলে আসলে ১০০০ বছর আগে এমন কিছু হয়েছিল যার ফলে এই ফলকটাকে অভিশাপ দেওয়া হয়েছিল, তখন থেকেই এটা অভিশপ্ত, আর তার গুরু তাকে এই অভিশাপের কথাই বলেছে। এদিকে বাকিরা তিতলি এবং তার বাকি দুই বোনকে নিয়ে টেনশন করছিল। তখনই কৃষ্ণা বলে
তিন বোনের যে কোনো একজনের কাপড় নিয়ে এসো। আর এরপরে কৃষ্ণা দেখতে থাকে যে কিভাবে স্যামি তাদের তিন বোনকে ফাঁদে ফেলে কলকাতায় নিয়ে গেছে আর এখন তাদের রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছে খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই কৃষ্ণার এই দিব্য দৃষ্টি দেখার মাঝে কেউ একটা বাধা দিয়ে দেয়। এতে কৃষ্ণা অবাক হয়ে যায়, কি এমন রয়েছে, কে বা এত শক্তিশালী যে তার শক্তিকে পর্যন্ত আটকে দিচ্ছে, এমনকি তার গুরুজির শক্তিকেও আটকে দিচ্ছে। সে আবারও ধ্যান করে আর তখনই কৃষ্ণা তার গুরুজিকে তারই সামনে দেখতে পায়। কৃষ্ণার গুরুজি তাকে বলছিল, সময়ের কাজ সময়কে করতে দাও, যেটা যে সময়ে হওয়ার কথা সেটা আগে করতে চাইলে সবকিছুই নষ্ট হয়ে যাবে। এছাড়া তুমি যে প্রশ্নের উত্তর চাচ্ছ সেগুলো সেই ফলকের মধ্যেই আছে, আর এটা দিয়েই তোমাকে সেই অভিশাপ থামাতে হবে। কৃষ্ণা এরপরে বুঝতে পেরে যায় এখানে যে অভিশাপ রয়েছে বা যে খারাপ আত্মা রয়েছে সেটা অনেক বেশি শক্তিশালী, তাকে আটকানো অনেক কষ্টকর। এরপরে কৃষ্ণা শুভ এবং তার পরিবারকে কিছু প্রশ্ন করে। একটা সময় শুভ বলে, হ্যাঁ, তার দাদা বলেছিল তাদের পূর্বপুরুষ নাকি বৌদ্ধ ছিল, এমনকি তাদের পূর্বপুরুষের মধ্যে একজন সোমপুর বিহারের একজন প্রধান মঙ্ক ছিল। কৃষ্ণা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি এই সব কিছু জানতে চাইছিলাম, তার নাম কি মনে আছে? শুভ বলে, আমার তো মনে নেই। তখনই রিমা বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, তার নাম ছিল রত্নাকর শান্তি। আর বলে রাখা ভালো, এই রত্নাকর শান্তি হচ্ছে সেই প্রধান মঙ্ক যার শিষ্য ছিল বজ্রকেতু। সবকিছু শোনার পরে কৃষ্ণার সব প্রশ্নের উত্তর পেয়ে যায় আর সে সাথে সাথে শুভকে নিয়ে নন্দাদিঘি বিহারে যেতে শুরু করে। শুভ কনফিউজ ছিল, তাই সে যাবার সময় কৃষ্ণাকে জিজ্ঞেস করে যদি অভিশাপটা তার পূর্বপুরুষ রত্নাকর শান্তি দিয়ে থাকে আর সেটা সোমপুর বিহারে দিয়ে থাকে, যেটা এখন বাংলাদেশ অবস্থিত, তাহলে তারা নন্দদিঘি বিহারে কেন যাচ্ছে? কৃষ্ণা তখন তাকে বোঝায় আগের সময় নালন্দা, সোমপুর, বিক্রমশিলা এবং নন্দাদিঘি এই সবগুলো বিহার একে অপরের সাথে জড়িয়েছিল, আলাদা একটা কানেকশন ছিল, আর এই বিহারগুলো অদৃশ্য এক শক্তি দ্বারা আবদ্ধ ছিল। এই জন্য সে নন্দাদিঘি বিহারে যাচ্ছে, তাকে সত্যি জানতে হবে, কারণ 1000 বছর আগে পুরোপুরি কি হয়েছিল সেটা জানা ছাড়া সে কিছুই করতে পারবে না। এদিকে দেখা যায় স্যামি, তিতলি এবং তার বাকি দুই বোনকে চায়না টাউনের একটি রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। তারা সেখানে খাবার খাচ্ছিল, কিন্তু তিতলি দেখতে পায় সেই রেস্টুরেন্টে আর কেউ ছিল না, আর সেই খাবারের মধ্যেও ঘুমের ওষুধ মেশানো ছিল, যার ফলে খাবার খাওয়ার পরপরই তারা তিনজনই ঘুমিয়ে পড়ে। এদিকে শুভ আর কৃষ্ণা নন্দাদিঘি পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন রাত হয়ে গিয়েছিল আর তারা যে দিক দিয়ে যাচ্ছিল সেটা একটা জঙ্গল, গভীর জঙ্গল ছিল। তখনই তাদের সামনে 1000 বছর আগে যে তিনটি মেয়ে বলি হয়েছিল তাদের মধ্যে দুজন আত্মা চলে আসে এবং তাদেরকে জঙ্গলের দিকে ইশারা করে। কৃষ্ণা এরপরেই সেখানে কিছুক্ষণ ধ্যান করে আর এরপরেই বুঝতে পারে 1000 বছর আগের এই তিনজন মেয়ের আত্মা আসলে শুভ আর তার পরিবারকে কোনো ক্ষতি করার চেষ্টা করছিল না, সে শুধুমাত্র তাদের ভয় দেখাচ্ছিল যাতে করে কৃষ্ণা সেই পরিবারে আসে এবং সেই অভিশাপের হাত থেকে শুভ এবং তার পরিবারকে বাঁচাতে পারে। এছাড়া সে এটাও বুঝতে পারে এই তিনজন মেয়ে আর সেই রক্তফলক, এই সব কিছু ঘিরেই সেই অভিশাপটা তৈরি হয়েছিল। এদিকে তিতলি এবং তার বাকি দুই বোনের যখন ঘুম ভাঙে, তারা তাদের একটি বদ্ধ রুমে দেখতে পায়। সেখানে স্বামী আসলেই তিতলি তাকে জোরে জোরে বলে তারা এখানে কেন, তারা এখান থেকে চলে যাচ্ছে না কেন। স্যামি তখনই তাকে চর মেরে বসে আর বলে তার উঁচু আওয়াজ পছন্দ নয়, যেমনটা ছোটবেলাতে ছিল। এছাড়া তিতলি স্যামির কাছ থেকে আরও জানতে পারে স্যামি তার সাথে ভালোবাসার নাটক করেছে, আসলে সে তাকে এখানে নিয়ে এসেছে বিক্রি করে দেবার জন্য। এতে তিতলি হতবাক হয়ে যায়, কান্নায় ভেঙে পড়ে। তিতলি সবথেকে বেশি কষ্ট পাচ্ছিল কারণ তার চক্করে তার বাকি দুই বোনও এই মানব পাচারকারীদের হাতে ফেসে গেছে। এদিকে কৃষ্ণার কাছে সব পরিষ্কার হয়ে গিয়েছিল। সে শুভকে বলে অভিশাপের মূল বিষয়টা হচ্ছে এই রক্তফলক। আসলে 1000 বছর আগে এই তিনটি মেয়ের সাথে এমন কিছু অনাকাঙ্ক্ষিত এবং অস্বাভাবিক কিছু ঘটেছিল যেটা ঠিক হয়নি, আর সেই ঘটনার সাক্ষী শুধুমাত্র এই রক্তফলক। আর সেই অভিশাপ তোমাদের বাড়িতে আসা, আমার তোমাদের বাড়িতে আসা, এই সব কিছুই কোনো এক অদৃশ্য শক্তি করছে। আমার মনে হয় কেউ চাইছে যে এই তিনটি মেয়ের সাথে যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, সেটার একটা ন্যায় বিচার হোক। যদি এটা না হয় তাহলে 1000 বছর আগে তিনটি মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে বর্তমান সময়ে সেটা আবারও রিপিট হবে, আর সেটা বন্ধ করার জন্যই কৃষ্ণাকে এখানে আনা হয়েছে। কৃষ্ণাকে দেখা যায় সেখানেই সেই ফলকটাকে সামনে রেখে ধ্যান করে এবং সেটার সাথে একটা কানেকশন করে 1000 বছর পূর্বে চলে যায়, যেখানে বজ্রকেতুর সামনে ছিল সেই প্রধান মঙ্ক রত্নাকর শান্তি। এদিকে ঠিক একই সময় স্যামিকে দেখা যায় তার বন্ধুদের সাথে মদ খেতে।
ঠিক হঠাৎ করেই তার মধ্যে কিছু একটা হয়, আর তখনই সেও সেইখানে পৌঁছে যায় যেখানে তার সামনে বজ্রকেতু দাঁড়িয়েছিল। এমনকি বজ্রকেতু যে ধরনের কাপড় পরেছিল স্যামিও ঠিক একই কাপড় পরেছিল, এমনকি তাদের চেহারায় অনেক মিল ছিল। এরপরেই স্যামি তার হাতে সেই অ্যারো চিহ্নটা দেখতে পায় যেটা আগুনের মতো জ্বলছিল, আর ঠিক তখনই সে ধপাস করে নিচে বসে পড়ে। আসলে স্যামি এতক্ষণ এই ভিশনটা দেখছিল। স্যামি আসলে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। তখনই স্যামি আবারও তার হাতে দেখতে পায়, তখনও সেই অ্যারো চিহ্নটা জ্বলজ্বল করছিল। এদিকে কৃষ্ণা তার ভিশন দিয়ে দেখতে পাচ্ছিল রত্নাকর শান্তি বজ্রকেতুকে হুমকি দিচ্ছিল যে তার এই কাজটা করা ঠিক হয়নি। পবিত্র বিহারে প্রভু হিরোকির সামনে সে অন্যায় করেছে, তার এভাবে বলি দেয়া ঠিক হয়নি। রত্নাকর শান্তি বলে বজ্রকেতু নিজের শক্তি বাড়ানোর জন্য এবং অমরত্ব লাভ করার জন্য মহাপাপ করে ফেলেছে, আর এর শাস্তি তো তাকে পেতেই হবে। রত্নাকর শান্তি বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সামনে যে অনাগত প্রজন্ম রয়েছে তারা সবাই এই অভিশাপে অভিশপ্ত হবে, আর সেটার সাক্ষী থাকবে এই ফলক। আর তখনই আমরা বুঝতে পারি সেই ফলকটা আসলে প্রভু হিরোকির নয়, বরং সেই ফলকটা রিপ্রেজেন্ট করছিল বজ্রকেতু যে পাপ করেছিল সেটার, আর যেটা সে করেছিল প্রভু হিরোকিকে খুশি করার জন্য। মূলত এই ফলকটাই অভিশাপটাকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে নিয়ে আসতো। তার সেই পাপের সাজা তাকে 1000 বছর পর্যন্ত ভুগতে হবে। প্রতি 100 বছর পর পর তার প্রজন্মে তারই মতো একজন রাক্ষসের জন্ম হবে, অর্থাৎ বজ্রকেতুর মতো। আর এভাবেই ধীরে ধীরে বজ্রকেতুর প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, আর 1000 বছরের মধ্যে সেটা নির্বংশ হয়ে যাবে। কৃষ্ণা সেখানে আরও কিছু জানতে পারে, কিন্তু সেটা আমাদের জানানো হয় না। অন্যদিকে আমরা এটা বুঝতে পারি বজ্রকেতুর শেষ প্রজন্মই হচ্ছে এই স্যামি। কৃষ্ণা যদি এই স্যামিকে ধ্বংস করতে পারে তাহলে বজ্রকেতুর অভিশপ্ত প্রজন্ম সমাপ্তি ঘটবে। বজ্রকেতুরই সেই বর্তমান প্রজন্ম ছিল স্যামি, আর এই জন্য স্যামি সেই ভিশনটা দেখতে পেয়েছিল, এমনকি বজ্রকেতুর রূপেই নিজেকে দেখতে পেয়েছিল। আর তার হাতের অ্যারো চিহ্নটাই তাকে ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছিল আসলে তার পূর্বপুরুষ কি ছিল, তার প্রজন্ম কোথা থেকে এসেছে, আর সে কেন জন্ম নিয়েছে। এদিকে শুভকে দেখা যায় একাই বাড়ি ফিরতে। সে দেখতে পায় ইতিমধ্যে পুলিশ চলে এসেছে, আর তারা তিতলি এবং তার বাকি 2 বোনকে ট্রেস করার চেষ্টা করছে। শুভ আসার পরেই তার বড় ভাই বলতে থাকে আসলে ওই কৃষ্ণই হচ্ছে ফ্রড, আর সেই তার 3 জন মেয়েকে বাড়ি থেকে কোথাও নিয়ে গেছে। তখনই পুলিশ সেখানে চলে আসে, আর তারা দেখতে পেয়েছে 3টি মেয়েই বালুরঘাট স্টেশন থেকে শালদার ট্রেনে উঠেছে। আর এটা কোনো কিডন্যাপ কেস নয়, কারণ 3টি মেয়েকে দেখে মনেই হচ্ছিল না কেউ তাদেরকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছে। তারা একেবারে নিজের ইচ্ছেতেই যাচ্ছে, আর এ থেকেই মনে হচ্ছে তারা ফাঁদে পড়েছে, হিউম্যান ট্রাফিকিং এর ফাঁদ। এরপরেই পুলিশ অফিসার শুভ এবং তার পরিবারকে আশ্বস্ত করে আর বলে কলকাতার পুলিশদের কাছে সে 3টি মেয়েরই ছবি পাঠিয়ে দিয়েছে, নিশ্চয়ই তারা তাদেরকে খুঁজে বের করবে এবং রক্ষা করবে। এদিকে শুভর বড় ভাই রেগে গিয়েছিল, আর শুভকে বলছিল সেই কৃষ্ণা তো বলেছিল আমাদের বাড়ির সেই 3 জন মেয়েকে সেই রক্ষা করবে, তাদের কিছু হতে দেবে না, তাদের ফিরিয়ে আনবে, আর এখন সেই আসেনি, সে কোথায়? শুভ তখন বলে কৃষ্ণা বলেছে এখন থেকে যতটুকু কাজ রয়েছে কৃষ্ণাকে একাই করতে হবে, আর এই জন্য শুভকে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এদিকে কৃষ্ণাকে দেখা যায় সে বজ্রকেতুর শেষ বংশধরকে খোঁজার জন্য ধীরে ধীরে টেনিয়ার বাড়ি অবধি পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু সেখানে সে তালা দেখতে পায়। তালাটা ধরতেই কৃষ্ণা সবকিছু দেখতে পেয়ে যায় যে মায়া নিজেই সুইসাইড করেছে। এরপরে সেখানের একজন মহিলাকে জিজ্ঞেস করতে কৃষ্ণা জানতে পারে মায়ের এক ছেলে ছিল টেনিয়া। মায়া মারা যাওয়ার পরে টেনিয়া ওরফে স্যামি তার মায়ের চিতায় আগুন দেবার জন্যও আসেনি। কৃষ্ণা তখন বুঝতে পারে যে এই প্রজন্মের শেষ এখানেই, আর এখন শিকড়টা উপড়ে ফেলতে হবে। এদিকে স্যামি সে ভীষণ দেখতে দেখতে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পরে যখন সে আবার আয়নার দিকে তাকায় তখন আবারও সেখানে সে বজ্রকেতুকে দেখতে পায়। স্যামি আবারও কনফিউজড হয়ে যাচ্ছিল, আসলে তার কাছে কোনো কিছুই পরিষ্কার ছিল না। ঠিক ওই সময়টাতে তার বন্ধুরা তাকে কল করে, আর তারা বলে তারা তিতলি এবং তার বাকি 2 বোনের সাথে শারীরিক নির্যাতন করতে চায়। কিন্তু এটা শুনে স্যামি রেগে যায় আর বলে সে না আসা পর্যন্ত সেই 3টি মেয়েকে কেউ হাত পর্যন্ত লাগাবে না। শিব্বু আর রানা অবাক হয়ে যায়, কারণ স্যামি তাদের বলেছিল এই কাজটা করতে, কিন্তু এখন সে বাধা দিচ্ছে। এরপরেই শিব্বু আর রানাকে দেখা যায় তিতলি এবং তার বোনদের খাবার দিয়ে যাবার জন্য। এদিকে তারা 3 জন প্রচণ্ড ভয়ে ছিল, বুঝতেই পারছিল না তাদের ভাগ্যে আসলে কি ঘটবে। অন্যদিকে কৃষ্ণাকে দেখা যায় একটি ক্যাব করে কোথাও যাচ্ছিল। সে আসলে কলকাতায় এসেছিল।
তার ভিশন এবং সেন্সের মাধ্যমে তিতলি আর তার বোনদের খুঁজে বের করার চেষ্টা করছে। এতে ক্যাব ড্রাইভার বিরক্ত হয়ে যায় যে এ কেমন লোক, সকাল থেকে চোখ বন্ধ করে শুধু ডিরেকশন দিয়ে যাচ্ছে, এইদিকে নয় সেই দিকে। এদিকে টেনিয়া অর্থাৎ স্যামিকে দেখা যায় নাইট ক্লাবে একটি মেয়ের সাথে বসে কথা বলছিল। আসলে এই মেয়েটিকে সে নায়িকা হবার স্বপ্ন দেখিয়েছে এবং বাড়ি থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে, অর্থাৎ এটা তার নতুন শিকার ছিল। ঠিক ওই সময়টাতে সেই তিনটি মেয়ের আত্মা স্যামির আশেপাশে এসে ঘুরতে শুরু করে এবং তাকে বলতে শুরু করে সে আর কত মেয়ের জীবন নষ্ট করবে, তার আর কত রক্ত লাগবে। স্যামি বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে। সে চিৎকার করে ওঠে আর সেই মেয়েটাকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এতে করে সেই ক্লাবের বাকি সবাই স্যামির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এদিকে দেখা যায় তিতলি এবং তার বোনেরা প্ল্যান করে শিব্বু আর রানাকে আঘাত করে সেখান থেকে তারা পালিয়ে চলে আসে। আর রাস্তায় আসার পরেই সৌভাগ্যক্রমে তারা একটা পুলিশ ভ্যান দেখতে পায় যেটা সেই দিক দিয়েই যাচ্ছিল। তারা পুলিশ ভ্যানকে থামিয়ে পুলিশকে সবকিছু খুলে বলে আর পুলিশ তাদের উদ্ধার করে সেখান থেকে নিয়ে আসে। এদিকে কৃষ্ণও দেখা যায় ঘুরতে ঘুরতে সেই দিকেই চলে এসেছিল, কিন্তু যখনই তার ক্যাবের পাশ দিয়ে সেই পুলিশ ভ্যানটা চলে যায় তখন তার সেন্স তাকে আবারও সিগন্যাল দেয় আর সে গাড়ি থামিয়ে সেই ভ্যানটার দিকেই তাকিয়ে থাকে। বুঝতে পারে পুলিশ হয়তোবা মেয়ে তিনটেকে এদিক দিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। একটু পরেই তারা তিন বোন আবারও হতবাক হয়ে যায়, কারণ সেই পুলিশ আসলে স্যামির সাথে মিলিত হয়েই কাজ করত। এই পুলিশ ভ্যানের সাহায্যেই স্যামি তার ফাঁদে ফেলা মেয়েগুলোকে পাচার করে দিত, যার ফলে সেই পুলিশ আবারও তাদের তিনজনকেই স্যামির আড্ডাখানায় নিয়ে আসে। স্যামি প্রচণ্ড রেগে গিয়েছিল আর এই জন্য এবার সে ঠিক করে তিতলিকে সে শারীরিক নির্যাতন করবে। যখনই সে তার সাথে খারাপ কিছু করতে যাবে ঠিক ওই সময়টাতে তার চোখের সামনেই প্রভু হিরোকি এবং দেবী বাজরাবাহির মূর্তি ভেসে ওঠে। আর এই দেবী আসলে ডাকিনীর একটা রূপ ছিল। এসব কিছু দেখার পরে স্যামির কাছে ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে সেখানে রিচুয়ালের অনেক জিনিসপত্রও দেখতে পায়। এছাড়া 1000 বছর আগে তার পূর্বপুরুষ কি করেছিল সেটাও সে বুঝতে পেরে যায়। তখনই স্যামি শিব্বু আর রানাকে বলে তিনজন মেয়েকেই এখানে আটকে রাখার জন্য। সে চলে আসে একটি মাংসের দোকানে, সেখান থেকে একটি চাপাটি এবং একটি কাঠের টুকরো নিয়ে যায় সেখানে। দোকানের লোকগুলো তাকে আটকাতে চায়, কিন্তু স্যামি তাদের দিকে এমনভাবে তাকায় তারা ভয় পেয়ে যায়। আসলে স্যামির ভেতরে সেই বজ্রকেতুর আত্মা ভর করেছিল। এদিকে স্যামিকে দেখা যায় সে পুরোপুরি বজ্রকেতুর মতো হয়ে গিয়েছিল আর বজ্রকেতুর পুরোপুরি শক্তি তার ভেতরে হয়তোবা চলে এসেছিল। আর এই জন্য সে সেখানে দেবী বাজরাবাহী আর প্রভু হিরোকির ছবি দেয়ালে আঁকতে শুরু করে। ছবি আঁকা শেষ করে দেখা যায় সে অনেক খুশি ছিল। এদিকে দেখা যায় পুলিশ শুভ এবং তার ভাইকে খবর দেয় একটা ভালো সংবাদ রয়েছে। তিতলির ফোনটা কলকাতায় ট্রেস হয়েছে, সেটা তারাদাল ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কোনো একটা জায়গায় রয়েছে, অর্থাৎ তিতলি এবং তার বোনেরা হয়তোবা সেখানেই রয়েছে। সে সেখানকার পুলিশ স্টেশনকে খবর দিয়েছে, ছবিও পাঠিয়ে দিয়েছে, এমনকি সেখানকার পুলিশরা বের হয়ে গেছে তিতলি এবং তার বোনদের উদ্ধার করার জন্য। দেখা যায় সেই মেসেজটা সেই পুলিশ অফিসারও পায় যে স্যামির সাথে মিলে কাজ করছিল। সেই পুলিশ অফিসার বুঝতে পারে হেডকোয়ার্টারের পুলিশ অফিসাররা যদি এখানে চলে আসে তাহলে তার মুখোশ খুলে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য সে স্যামিকে কল করে, কিন্তু স্যামির ভেতরে তো বজ্রকেতুর আত্মা ভর করেছিল, তাই সে ফোনটাই রিসিভ করে না। এই জন্য সেই পুলিশ অফিসার নিজেই সেখানে যেতে শুরু করে স্যামির কাছে। এদিকে স্যামিকে দেখা যায় আবারও সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। এবার সে প্রথমে তিতলির বলি চড়াবে। আসলে 1000 বছর আগে বজ্রকেতু যখন সাধনা করছিল অমরত্ব হওয়ার জন্য, তখন সেটা করতে দেয়নি রত্নাকর শান্তি, আর এই জন্য এখন সে সেটা পূর্ণ করবে তিতলি এবং তার বাকি দুই বোনকে বলি দিয়ে। আর এই জন্য যখনই স্যামি তিতলিকে বলি দিতে যাবে ঠিক ওই সময়টাতে সেখানে কৃষ্ণা চলে আসে আর তার শক্তি দিয়ে সে স্যামিকে বাধা দেয়। তখনই কৃষ্ণ বলতে থাকে 1000 বছর আগে রত্নাকর শান্তি অভিশাপ দিয়েছিল যে 1000 বছর পরে প্রভু হিরোকির সাথে দেবী বাজরাবাহী এসে নিজে এই অভিশাপ থেকে মুক্ত করবে বজ্রকেতুকে, অর্থাৎ তার প্রজন্ম ধ্বংস করে দেবে, অর্থাৎ স্যামিকে সে ধ্বংস করবে। আর এর জন্য সে এক মানুষ রূপে জন্ম নিয়েছিল, আর সেই মানুষটা ছিল তিতলি, অর্থাৎ তিতলির ভেতরেই দেবী বাজরাবাহীর অস্তিত্ব জন্ম নিয়েছিল। আর তিতলির ভেতরে থাকা সেই অস্তিত্বকে জাগ্রত করবে একজন রহস্যময় লোক, যেটা আর কেউ নয় কৃষ্ণা। দেখা যায় সেখানে স্যামি আর কৃষ্ণার মধ্যে লম্বা ফাইট চলে। কৃষ্ণা একদিকে স্যামির সাথে লড়াই করছিল, অন্যদিকে কিছু মন্ত্র কিছু কথা বলে সে তিতলির ভেতর থেকে সেই দেবীর অস্তিত্বকে বের করে আনার চেষ্টা করছিল, জাগ্রত করার চেষ্টা করছিল।
আর ঠিক তখনই পেছন থেকে সেই পুলিশ অফিসার এসে কৃষ্ণাকে কয়েকবার গুলি করে দেয়। আর এতে করেই কৃষ্ণা সেখানেই মারা যায়। কিন্তু মারা যাবার আগে তিতলিকে সে বারবার বলে যায় যাতে করে তার ভেতরে থাকা সেই দেবীর অস্তিত্ব বের হয়ে আসে। আর তখনই দেখা যায় সেখানে থাকা সব মোমবাতি একে একে নিভে যায়, অর্থাৎ তিতলির ভেতরে থাকা সেই দেবীর অস্তিত্ব বাইরে বের হয়ে এসেছিল। সেখানকার পরিবেশ আবহাওয়া সাথে সাথে পরিবর্তন হয়ে যায় আর তিতলি সেই দেবীর রূপ ধারণ করে। এটা দেখার সাথে সাথে স্যামি অর্থাৎ বজ্রকেতুর অস্তিত্ব তার সামনে হাত জোর করে বসে পড়ে। তখনই সেই দেবী তার মাথায় হাত রাখে আর এরপরেই তার মনে পড়ে বজ্রকেতুর করা সেই পাপ। আর সাথে সাথে স্যামির মাথা কেটে ফেলে আর সেই চাপাটিটাই সে পুলিশের দিকে ছুঁড়ে মারে, যেটা তার বুকে যেয়ে গেঁথে যায়। এতে করে পুলিশ, শিব্বু, রানা এবং স্যামি সবাই মারা যায়। আর এরপরেই সেই দেবী বজ্রবারাহী কৃষ্ণার ক্ষতস্থানে হাত রাখে আর সেটা সাথে সাথে ভালো হয়ে যায়। আর কৃষ্ণও মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে আসে, অর্থাৎ কৃষ্ণাকে পুনরায় জীবিত করা হয়। এতে কৃষ্ণা অনেক খুশি ছিল। আর ঠিক ওই সময়টাতে তিতলির ভেতর থেকে সেই দেবীর অস্তিত্ব চলে যায় আর তিতলি অজ্ঞান হয়ে যায়। তিতলির যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় তার পুরো শরীর জুড়ে রক্ত। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু ভালো বিষয়টা হচ্ছিল 3 বোনই সুরক্ষিত ছিল। একটু পরেই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু সেখানে 4টা লাশ এবং 3 বোনকে ছাড়া পুলিশ আর কাউকেই খুঁজে পায় না, অর্থাৎ কৃষ্ণা সেখান থেকে চলে গিয়েছিল। এদিকে পুলিশ ভাবতে শুরু করে সেই পুলিশ অফিসার এখানে এসে তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ অফিসার এবং স্যামের দলের মধ্যে লড়াই হয়ে যায় আর এতে করেই সেখানে সবাই মারা যায়। এদিকে কৃষ্ণার কাজ যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তাই কৃষ্ণাকে দেখা যায় সেই ফলকটা নিয়ে কোথাও চলে যাচ্ছিল। এদিকে তিতলি এবং তার বোনেরা বাড়ি ফিরে পরিবারের লোক অবশেষে প্রাণ ফিরে পায়। তখনই 3 বোন পরিবারের সবাইকে জানায় তাদেরকে কৃষ্ণা আঙ্কেল বাঁচিয়েছে। কৃষ্ণা আঙ্কেল না থাকলে তাদেরকে আজকে খুঁজেই পেত না। তখনই তিতলির বাবার ভুল ভাঙে। অন্যদিকে কৃষ্ণাকে দেখা যায় নদীর পাড়ে সেই ফলকটাকে সে মাটি চাপা দিচ্ছিল পবিত্র ছাইয়ের মাধ্যমে। এছাড়া সে সেখানে কিছু রিচুয়ালও করে। আর ঠিক তখনই তার গুরুজি সেখানে চলে আসে আর কৃষ্ণাকে বলে তার কাজ এখানে শেষ হয়েছে, এখন তাকে নতুন জায়গায় যেতে হবে। কৃষ্ণ বলে বুঝতে পেরেছে এখন তাকে কোথায় যেতে হবে। অর্থাৎ কৃষ্ণা এমনই বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্ন প্রজন্ম যেয়ে মানুষকে সাহায্য করত, তাদের অভিশাপ কাটিয়ে দিত। কৃষ্ণাকে যেতে দেখা যায় আর এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।